হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম টু মি অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম অর্থ তো সবার উপরে শান্তি বর্ষিত। শান্তি বর্ষিত হওয়ার মতো বড় জিনিস তো পৃথিবীতে কিছু নাই। বাট শান্তিটা যাতে একদম কমফোর্টেবল হয় লাইক জান্নাত। এবং শান্তি অবশ্যই জান্নাত, দেয়ার নো ডাউট। আর জান্নাত মানে অল আওয়ার হিউম্যান কাইন্ড ডেস্টিনেশন ইজ জান্নাত। তো হোয়াট এভার, আমার বড় ছেলের গতকাল হলুদ হলো, আমি তো অ্যাটেন্ড করি নাই। ধীমান, ইয়াসিন আল রাশিদ ধীমান এবং মালিহা মুমতাজ ওর নাম, দুজনের। তো রংপুরে ওর বাবাই সব কিছু, মেজর হারুন রিটায়ার, সব কিছু সেই ঠিক করেছে, বিয়ে শাদি এভরিথিং সব কিছু অ্যারেঞ্জমেন্ট তারই। তো আমি তো যাওয়া হলো না। রেইস আন্টি আর মিম, আমার খালাতো খালা আর কি, আমার আম্মুর ছোটো বোন রেইস আন্টি, ফোর্থ খালা আমার। আর তার আর রেইস আন্টি আর মিম গিয়েছে। মিম হচ্ছে রেইস আন্টির একটাই মেয়ে। শিমু আন্টি যেতে পারে নাই বিকজ অব আঙ্কেল তো হসপিটালাইজড আজকে প্রায় এক সপ্তাহ হলো, একদম খুব সম্ভবত ডায়ালিসিস করতে হবে। তো হোয়াট এভার, এর ভিতরে অনেক কিছুই হয়েছে। হোয়াট এভার, বাচ্চার হলুদে আমি জয়েন করতে পারি নাই, যেতে পারি না বিকজ অফ মেজর হারুনের সাথে আমার ডিভোর্স। অ্যাকচুয়ালি আমি তো একা, আই ডোন্ট হ্যাভ এনি হাজব্যান্ড ফ্রম, আমার আজকে প্রায় 16-17 বছর হয়ে যাচ্ছে, 17 বছর হবে আমার ডিভোর্স হয়ে গেছে মেজর হারুনের সাথে, এভরিওয়ান নো। এবং আমি একা, আমি এরপর থেকে কারোর সাথে কখনোই অ্যাটাচমেন্টে যাইনি। তো হোয়াট এভার, আমার ওখান থেকে যে বিষয়টা আমি যাইনি, যে কারণ না যাওয়ার পিছনে হয়তো আমি ইনসিস্ট করতাম তা ইয়াকে যে আমার ছেলের বিয়ে আমি এখন অ্যাটেন্ড করবো না কেন। তো ধীমান বলল যে, আমার ছেলে বলল যে ওর স্টেপ মাদার নাকি খুব একটা চাচ্ছে না। তো আমি বললাম যে ঠিক আছে, স্টেপ মাদার যদি না চায় ঠিক আছে, আমি আমার, আর সবচেয়ে বড় কথা হলো কি, সে চাইলেও যে আমি যেতে পারতাম বা অ্যাটেন্ড করতাম, এটা বলা যায় না। এই কারণে অ্যাটেন্ড করতাম না যে যেহেতু মেজর হারুনের সাথে আমার রিলেশন নাই। এটা যদিও আমার আন্টিরা গেছে অনেকে এবং আমার আত্মীয় স্বজন থেকে অনেকেই গেছে, তো তারা এটাকে ইয়ে করতে পারে, কারণ মেজর হারুন তাদের সাথে কথা বলতে পারে। আমার সাথে যে কথা বলতে পারে না তা না, কিন্তু যখন আমি প্রোগ্রামটাতে যাবো, আমি তো ছেলের মানে ধীমানের আম্মু, আমি সারা সুলতানা রহমান। তো এখন এইটা পর্যায়ে তার আর ধীমানের স্টেপ মাদার বা তার যে পরিবারের ওখানকার সবাই, সে ওখানে আছে মেজর হারুনের সাথে আজকে 16-17 বছর হয়, এবং সবাই তাকে চিনে, আমাকে তো এখন দে ফরগেট মি, মানে রংপুরের সম্পাই। তো একটা আমি আবার যাব, আমাকে সেই পুরনো মেমোরি তারা রোমন্থন করবে বা মনে করতে চেষ্টা করবে। তো এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এটাতে তাদেরকে আর আমি অড সিচুয়েশনে না ফেলি। সে চাচ্ছে না ঠিক আছে, বাট তার চাওয়া না চাওয়ার থেকেও বেশি সে যদি চাইতো, আমার মনে হয় না আমি অ্যাটেন্ড করতে পারতাম। তো ইটস এ বেটার সলিউশন হচ্ছে আমি ঢাকাতে যদি আমি একটা প্রোগ্রাম করি পরবর্তীতে ছোট করে, আমরা নিজেরা আমার মতো। তো ধীমান আব্বু আমার বাচ্চা বলছে যে সে নাকি এই ভেন্যুটা নিয়ে দিবে। ভেন্যুটা বলতে হচ্ছে হয় সেনাকুঞ্জ অথবা ট্রাস্ট অথবা গলফ ক্লাব, যে কোনো একটা ভেন্যু তারা নিয়ে নেবে, যেহেতু সে আর্মি অফিসার, ইজ এ সান অফ এ আর্মি অফিসার। তো হোয়াট এভার, এটা ওর ইচ্ছা। তো ভেন্যুটা ইয়ে করে দিলে আমি বাকি খাবার দাবারের এক্সপেন্ডিচার প্লাস টুকটাক, আমি তো আর অত মেজর হারুন যেই এক্সপেন্ডিচারটা করেছে সেটা আমি করতে পারবো, কারণ আমি আমার লোনই পরিশোধ করতে পারি নাই। আমি সার্ভাইভ করছি, আমি বেঁচে আছি, বহুজন অনেক স্ট্রাগল করে। তো আমার পক্ষে তো এটা সম্ভব না। এটা পৃথিবীতে একটা বলবো কি, যে একটা বোবাও বুঝে, একটা প্রাণীও বুঝে, একটা পশু পাখিও বুঝবে যে আমার পক্ষে এটা এখন সম্ভব না। তা আমার পক্ষে যতটুকু সম্ভব, যে আগামী 2 বছর আমি যা বলছিলাম এই জন্য যে একবারই 2028-29 বিয়েটা করুক, কারণ তখন আমি যতটুকুই টাকা জমাইতে পারি সেটা দিয়ে অন্তত একটা মোটামুটি 1 লাখ টাকার একটা গহনার সেট দিতে পারতাম। আর সাথে ওর প্রোগ্রামের জন্য আমরা 100 জন ঢাকাতে, আমরা আত্মীয় স্বজন প্লাস আমি, অবশ্য মেজর হারুন তার ওয়াইফকে বলবো, তো যদি তাদের ইচ্ছা হয় তারা দে ক্যান জয়েন ইজিলি। আর তার যে বোনটা, কারণ ঢাকাতে হয়েছে কি, ডিভোর্স হলে যে জিনিসটা হয়, মেয়েদের কোনো অ্যাকসেপ্টেন্স থাকে না। আমি গত 17 বছর যে স্ট্রাগলটা করেছি, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমার আম্মুরও কিন্তু ডিভোর্স, কিন্তু আম্মু এই সিচুয়েশনেও পড়ছিল আমার মতো এই সিচুয়েশনে, কিন্তু আম্মু কভার করে ফেলছিল, কারণ আম্মু একটা সার্ভিং লেডি ছিল, আম্মু চাকরি করতো। আর দ্বিতীয়ত হচ্ছে আম্মুর বিয়ে হয়ে গেছিলো খুব, মানে আমার ইদ্যতের পর, মানে আমার ডিভোর্সের পরপরই তার বিয়ে হয়ে গেছিলো, কিন্তু আমার সাথে কারোর সাথে কখনো বিয়ে হয় নাই। তো এটার জন্য আমি একটানাভাবে কারো কোনো সাপোর্ট পাই না। আমার ফ্যামিলির কেউ যদি একটু সাপোর্ট করতে চাইছে, সবাই ওটার এগেনস্টে চলে গেছে, আর সাপোর্ট করতে চায়ও নাই কেউ, সবাই আমার এগেনস্টে ছিল, সবাই মেজর ওর পক্ষে ছিল। আমি পুরোপুরি একা, আমি টোটাল আজকে 2008-এর ইয়ার থেকে সেপ্টেম্বর মাস থেকে সম্পূর্ণ একা। আমার বাচ্চারা কিন্তু আমার সাথে থাকতো, কারণ তারা কিন্তু খুব আমার খালি ভক্তই না, আমার বাচ্চারা খুব মানত, প্লাস সবচেয়ে কথা আমার সাথে তাদের
মানে কমিউনিকেশন অ্যাজ এ মাদার খুব ভালো একটা স্নেহ মায়া মমতা সম্পূর্ণ, কারণ আমি খুব রাগী টাইপের মা কখনোই না। আমি শুধু আমার বাচ্চা না, আমি কারোর সাথেই না, আমি খুব সহনশীল একটা মেয়ে। তো যে কারণে আমার বাচ্চাদের দেখা যেত যে ওরা যদি আমার কাছে থাকতো তাহলে কিন্তু ওরা আমার সাপোর্টে থাকতো। তো এইটার জন্য বাংলাদেশি আর্মিও আমাকে সেই সাপোর্টটা তখন দেয়নি, আমি কিন্তু খুব চেয়েছিলাম। আমি কিন্তু মেজর হারুনের এগেনস্টে কোনো কমপ্লেন করি নাই কখন, আই নেভার ডিড। এই যে গতকাল আমি আমার আব্বুর কাছে গেলাম, আমার ছেলের, গতকাল না এই 31 আমার আব্বুকে বলতে গেলাম যে আমার ছেলের বিয়ে হবে, আমার ছেলের বিয়ে, তাকে ইনফর্ম করতে। তখন বলে যে কার্ড কোথায়? বললাম যে কার্ড তো আমি তো যাচ্ছি না, তো তোমরাও যেতে পারবে না, তো যতটুকুন যেটা হচ্ছে আমি যখন প্রোগ্রাম করবো তখন। বাট যেহেতু ওদের আক্ত হয়ে যাচ্ছে আজকে 3 তারিখে, তো সেটা আমার জানানোর দায়িত্ব, তো এটা আমি আমার মা মানে আব্বুকে এটা জানালাম। আমার বিয়ের সময় আমি জানতে চাইছিলাম, কিন্তু তখনও আমার আব্বা আমার ডিভোর্স, যেহেতু আব্বা তখন ইয়াতে, তখনকার যুগে তো মোবাইল ফোন ছিল না যে আমি মোবাইল ফোনে কমিউনিকেট করবো তাদের সাথে। তখনকার যুগে ছিল ল্যান্ডফোন, তো ল্যান্ডফোন আব্বুর বাসায় যেটা ছিল সেই নাম্বার আমাদেরকে দেয়নি আব্বু। তো ওই যা তার যে শিল্পঋণ সংস্থা, সে এজিএম তখন ডিজিএম, হি ওয়াজ এ ডিজিএম অফ শিল্পঋণ সংস্থা, জনতা ব্যাংকের। তো ওখানে ফোন করা হয়েছে, বাট সেদিন মানে আমাদের যখন বিয়ে ডিসাইড হয়েছিল, এটা হচ্ছে বৃহস্পতিবার দিন রাত্রে যে বিয়ে হবে, মানে আমার মেজর হারুনের সাথে বিয়ে হবে, এটা হলো 21শে অক্টোবর 1993 সাল। কিন্তু ততক্ষণে জনতা ব্যাংক বন্ধ হয়ে গেছে, আর তখনকার যুগে কোনো ফোন নাই বা আদার্স কোনো কমিউনিকেশন ছিল না। আর সবচেয়ে বড় কথা, ঢাকাতে তার সাথে আর আব্বুর সাথে কারো, আমাদের আত্মীয় স্বজন কারোর সাথে কমিউনিকেশন ছিল না যে তারা যে ঢাকা থেকে বলবে। আর আমরা ছিলাম তখন কুমিল্লাতে পোস্টেড। কুমিল্লা মানে কিন্তু পশু পাখি না, কুমিল্লা হচ্ছে সিইউ। কুমিল্লাতে আমি লেখাপড়া করেছি, আমি জন্মাই নেই। আই বর্ন ইন ঢাকা, এবং মানুষ যে কারো চাইতে বেশি। আর কুমিল্লাতে যারা জন্মায় তারাও মানুষ, বিকজ অফ হইল কুমিল্লা হচ্ছে COMI, আর COMI না, সাপোজ KU, সোডাম হওয়াটা কারো নাম কবিতা হইতে পারে, সে আরও বেশি মানুষ হইতে পারে। তার অ্যাটিচিউড, সে যদি অমানুষের মতো অ্যাটিচিউড করে তাহলে অমানুষ, আর যদি মানুষের মতো অ্যাটিচিউড করে। আর আমার লাইফে মানুষ ছাড়া অন্য কোনো অ্যাটিচিউড এখানে কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। তো হোয়াট এভার। তো মেজর হারুন ওয়াজ দ্য হালাল ওয়ান ফর মি, বিকজ সে আমার 14 গোষ্ঠীর কেউ না, আমার কোনো ব্লাড রিলেটেড কেউ না, আমার একজনই হাজব্যান্ড ছিল, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে 2008-এ, আজ থেকে 17 বছর প্রায় আগে, মানে 16 বছর হয়ে গেছে, 16 বছর প্লাস, 17 ইয়ার্স রানিং। তো আমার মেজর হারুনের যে বিষয়টা হলো, ওনার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার আম্মা যেটা ইজিলি এটা করতে পারছে, যে সব কিছু অ্যারেঞ্জ করতে পারছে, সব কিছু আস্তে আস্তে বিয়ে করে ফেলছে। বাট আমি যেহেতু বিয়ে শাদী করি নাই, আমাকে কেউ কোনো সাপোর্ট দেয় না এবং দিবেও না মনে হয়। তো আমাকে একা একাই সার্ভাইভ করতে হবে, একা একাই বিজনেস ইউনাইটেড স্টেটসে যাওয়ার চেষ্টা করতে হবে, সব কিছু আমাকে একা করতে হবে। তো আমি যখন আমার আব্বুর বাসায় গেলাম, তখন আমাকে আমার ছোট ভাই, মানে আমার আব্বুর যে ওই ঘরের ছোট ছেলে, মানে আমার স্টেপ ব্রাদার, আমার যে সৎ ভাই, নাম ইফফাত, ওর ডাক নাম, আসলে আমি ইফফাতুর রহমান। ছেলেটা ছোটোবেলায় আমাদের বাসায় গেছিলো, আমি যখন নিয়ে গেছিলাম, আমার ভাই সে। তো মেজর হারুনের তখন হি ওয়াজ দেন লেফটেন্যান্ট হারুনের শালা, মাত্র 4 বছর বয়স ছিল তখন আমার যখন বিয়ে হয়। তো আব্বু ওখানে যে আমার শাশুড়ি নিজে যায় তাকে আমার ময়মনসিংহে বেড়াতে নিয়ে গেছিলো, আমার আব্বা, স্টেপ মাদার, তারপরে আমার ওই ঘরের তখন 3 ভাই বোন, ওদের সবাইকে। এবং ওরা মোটামুটি 1 সপ্তাহ ছিল। আব্বু আর ওই ছোট ভাই ইফাত চলে আসছিল, কিন্তু শুভ ফরহাদ 1 সপ্তাহ না, শুভ ফরহাদ প্রায় 1 মাসের মতো ছিল আমার ওখানে, 1 মাস বেরিয়ে আছে। তো হোয়াট এভার, ওরা যাই হোক, এটা সব কিছু ঘুরে বেড়ানোর পর, তো আমার কথা হচ্ছে, আমি যখন গিয়েছি, ইফাত আমাকে জানতে চাচ্ছে যে আপনার হাজব্যান্ডের, মানে ওই সবসময় জানতে চাচ্ছে যে সম্পদ নিয়ে কিন্তু এখানে কোনো কথাবার্তা হয় নাই। মেজর হারুনের সম্পদে ঢাকাতে থাকতো বা না থাকতো, সে একটা আর্মি অফিসার, তার ঢাকাতে HSA তার জায়গা থাকবে, ভেরি ন্যাচারাল। তারপরে তার জায়গা থাকবে, ডিওএইচএসের জায়গা, ফ্ল্যাট কিনেছে, ডিওএইচএসে কিনে নাই, সে ডিওএইচএসের বাইরে হোক যে কোনো, সে ফ্ল্যাট কিনেছে, সে থাকবে। যেমন আমি কোনো কিছুই কিনে নেই, আমি কিন্তু আমার জন্মসংখ্যা কিন্তু 22 ভাদ্র। হ্যাঁ, মেজর হারুন 22 BMA লং কোর্সের, বাট নট লাইক দ্যাট যে 22 BMA লং কোর্সের হইলে তার জিনিস আমি ওন করতে পারি না। 22 BMA তো অনেকেই, তারই সে 22 BMA লং কোর্সে, সে ডিফারেন্ট ওয়েতে, আলাদা ওয়েতে। আর ডিফারেন্ট হলে কেউ সম্পত্তির মালিক হবে না, দিস ইজ রং। বাট সম্পত্তির ডিফারেন্ট ওয়েতেই মানুষ, ডিফারেন্ট এবং হালাল ওয়েতেই সম্পত্তি অ্যাচিভ করতে হয়। দ্য ওয়ে আই এম অলসো স্ট্রেইট, ডিফারেন্ট অ্যান্ড হালাল।
তো মেজর হারুন হালাল ওয়েতে ওগুলো অ্যাচিভ করছে। মেজর হারুন প্রত্যেকটা আর্মি অফিসার এইচএসএ ডিওএইচএসএ বিভিন্ন জায়গায় তাদের ল্যান্ড আছে যে গভর্নমেন্ট গিভেন, এবং সেখানে তারা বাড়িঘর করবে। তো এটা তো ঢাকাতে একদম আমেরিকান এম্বাসির পাশের লোকেটেড, এটা তো রংপুরে না, দিস ইজ ঢাকা। আর রংপুরে সে অনেক কিছু করতে পারে, সেটা তার বিষয়, ওগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো ইন্টারেস্টও নেই। বাট আমার ছোটো ভাই যখন আমাকে অনেক কিছু জানতে চাচ্ছিলো তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে ওয়াই হি ইজ স্টার্ট আস্কিং দ্যাট, কারণ আমি জাস্ট কিছু ইনফর্ম করতে, আমার কাছে এগুলো এইসব ইনফরমেশন নিয়ে আমি বসে থাকি না, আমার কাছে এগুলো পছন্দ না। কারণ মেজর হারুন কী করে না করে এগুলোর আমি সব কিছু হিসাবও জানি না, শুধু জানি যে ঢাকায় তার এইচএসএ আছে, বিকজ অফ এইচএসএ প্রত্যেকটা আর্মি অফিসারের আছে, প্রত্যেকটা কমিশনড অফিসারের এইচএস এবং ডিএইচএসের জায়গা আছে। তো সো এটা নিয়ে কোনো ডাউট নাই। আর আর যে বিষয়টা হচ্ছে যে তার জিনিস তারই, এটা আমি আমার আমার লাইফে যদি আমি কোনো রকম দেখি যে কখনো আমার আব্বারও হোক বা আমার এক্স হাজব্যান্ডের হোক বা আমার কোনো ভাইয়ের হোক বা বোনের হোক বা এনিওয়ান, যে আমার ইভেন, কারণ আমার কোনো শত্রু নাই, যে কারোর দেখি যে তাদের কোনো সম্পদ তাদের পাইতে কোনো প্রবলেম হচ্ছে, সেটা অবশ্যই আমি হয়তো কিছু করতে পারবো না, আই এম নট এ লয়ার, বাট অ্যাজ এ জাস্টিফিকেশন আমি জাস্টিফিকেশনটা দিতে পারবো অ্যাটলিস্ট। এটা দেওয়ার অধিকার সবারই আছে যদি সেটা রাইট হয়, হালাল হয় এবং রাইট হয় এবং লিগাল হয়। লিগাল জাস্টিফিকেশন সবাই দিতে পারে, যে অ্যাকচুয়ালি লিগাল জাস্টিফিকেশন করতে পারে, হি ইজ দ্য লিগাল জাস্টিস। তো হোয়াট এভার, তো এখন এই জিনিসটা আব্বুকে, তো আব্বুর হোয়াট এভার, আব্বুর সাথে আমার 8 বছর পরে দেখা হইলো। আব্বার জন্য খুব মায়া লাগে যে আব্বার সাথে আমি দেখা করতে পারি না, বিকজ আব্বার সাথে ফোন দিলে বলতো আব্বু বাসায় নাই, আব্বু বাইরে, তো আব্বু এই জায়গায় ওই জায়গায়, এইভাবে করে গত 8 বছর আমি বহুবার প্রতি বছর চেষ্টা করেছি দেখা করার, কিন্তু আব্বুরা দেখা করতেন না। আব্বু আমার সাথে ফোন, তার অ্যাড্রেস দিতেন না, সে যে নাই, সে যেই বাসা তার যেটা নিজের বাড়ি, যেটা 5 কাঠার উপরে, যেটা এয়ারপোর্টের উল্টা পাশে হাজি ক্যাম্পের পাশে যেটা 5 কাঠার বাড়ি করা, সেখানে কিন্তু আব্বু ছিল না। মানে 4 তলা একটা বাড়ি আছে, ওখানে 4 তলায় থাকতো আব্বু। তো ওখানে কিন্তু ওটা ছেড়ে দিয়েছে আর বোধহয় 8 বছর আগে, কারণ 8 বছর ধরে আব্বুর সাথে আমার কোনো দেখা নেই, এবং 8 বছর ধরে আমি যখনই ফোন দিই বলে তারা ওখানে নাই, তারা চলে গেছে ওখান থেকে। তো না, তাকে না বাসায় নাই, এটা বলতো না যে এখন যাতে না যায় সে বাসায় নেই। যতবার ফোন দিয়েছে, প্রতি বছর ফোন দিয়েছে, প্রতি বছর বলছে তারা বাসায় নেই। এইবার গত বছর আমাকে বললো যে তারা সেই ইয়াতে চলে গেছে, ক্যান্টনমেন্টে চলে গেছে। তো নিশ্চয়ই অনেক আগে গেছে, অথবা যখনই যাক, আমার কাছে তো এটা না বলার তো কোনো কিছু নাই। আচ্ছা বলে নাই সেটা, কিন্তু আমাকে বাসায় যাইতে বুঝছি, সেদিন যেতে, তারপরে 15 দিন পরে তো বলতে পারতো যে আমি যাব। তো হোয়াট এভার, 1 বছর 8 বছর পরে আব্বুকে দেখলাম। আব্বুর এখানে আমার স্টেপ মাদার আম্মা, যে ওই আম্মাকে দেখলাম। আমার তো নিজের আম্মা তো মারাই গেছে, যদিও আম্মাকে নিয়ে আসার জন্য আমি এখন 100% কমিটেড। কীভাবে নিয়ে আসবো জানি না, বাট আই উইল ট্রাই মাই লাস্ট ব্রেথ টু ব্রিং হার। আমার জন্য কেউ চেষ্টা করবো না, কিন্তু আমি আমার আম্মার জন্য চেষ্টা করবো। তো আব্বুর যে বিষয়টা, যে আব্বু বললো আমি এখন প্রোগ্রামটা ছোটো করে করবো, তখন আমি এইসব অব্লিগেশনে যাবো না যে আব্বুর কী দায়িত্ব ছিল বা আমার স্টেপ সিস্টার ব্রাদারদের কী দায়িত্ব ছিল, আই উইল নট সি দ্যাট, বা মেজর হারুনের কী দায়িত্ব ছিল। আমার এগুলো দেখুন, আমার এখতিয়ারের ভিতরে যতটুকু আমি পারবো আমার মতো আমি চেষ্টা করে যাব, যে আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো, সেখানে আমি ডাকবো। আমার দায়িত্ব হচ্ছে মেজর হারুন তার ওয়াইফকে ডাকা। আমার মনে হয় আমার যেই আমি গেলে যেই অড সিচুয়েশনে তারা পড়তো বা না পড়লেও সবার যে আমি হয়তো এম্বারেসটা, বস মেজর হারুন বা তার ওয়াইফ এখানে সে এম্বারেসটা হবে না, বিকজ হলো আমার যে আত্মীয় স্বজন তাদেরকে খুব লাইক করে, তারা বরং আমাকে দেখতে পারে না এবং আমার সাথে প্রচণ্ড অড বিহেভ করে না, কিন্তু আই এম নট ওয়েলকাম টু দেম। ইভেন আমি আমার আম্মাও বা 8-10 বছর বা ধরতে গেলে মারা যাওয়ার 6-7 মাস আগ পর্যন্ত আম্মু এতটুকু পর্যন্ত অ্যাকসেপ্ট করে না যে আমি ডিভোর্স হয়েছে মেজর হারুনের সাথে, এবং কখনো আম্মা এটা মেনে নেয় না, এবং সবসময় মেজর হারুনই ভালো ছিল তার কাছে, এবং তার ওয়াইফ সে বিয়ে করছে সব কিছু ইয়াতে। এবং আমি যদি কখনো বিয়ের কথা, আমার তো বিয়ের চেষ্টা আমি করেছি 2013 পর্যন্ত, অ্যাকচুয়ালি 12 পর্যন্ত, তখন যদি বিয়ের কোনো যেরকম চেষ্টা করছি, আম্মা একদম অসম্ভব মানে স্ট্রংলি এবং এটাকে কি বলবো, কঠোরভাবে আম্মা এটার বিরোধিতা করছে, কোনোভাবেই আম্মা অ্যালাউ করে নাই। তখন কিন্তু আমি চেষ্টা করেছি বিভিন্নভাবে, যদি চেষ্টা করেছে, আম্মা একদম টোটালি এগেনস্টে ছিল। যদি আম্মাকে কখনো নিয়ে আসতে পারি, আম্মা যদি মেমোরাইজ করতে পারে, তার ডিএনএ যদি লাইফ হয়, তাহলে অবশ্যই তার মেমোরিতে আছে সব, যে আম্মা টোটালি এটার এগেনস্টে ছিল। তো আমি একটা পর্যায়ে যখন চেষ্টা করে দেখলাম যে কোনোভাবেই কারো সাপোর্ট পাওয়া যায় না, কোনোভাবে একা কথা আমি বিয়ে করতে পারবো না, কারণ আমাকে তো সেটেলমেন্ট, কারণ আমার সাথে কারো অ্যাফেয়ার নাই, আমার সাথে কারো ছিল না, সেটেল ম্যারেজ করতে হবে। তো আমি যেটা চেষ্টা করেছি আমার মতো, সেটেল ম্যারেজ হলেও সেটা আমাকে তো বুঝতে হবে যে ভদ্রলোকের সাথে আমি
যাবো বিয়ে শাদির জন্য, তার সাথে আমার কথা বলতে হবে, তার সাথে বুঝতে হবে। আমি যদি এগ্রি হই তাইলেই তো বিয়েটা হবে, আদারওয়াইজ তো হবে না। এবং আমি এগ্রি হবো এবং ওই ভদ্রলোকের এগ্রি হতে হবে। তো আমার জন্য কেউ এগ্রি হয়নি, আমিও কারোর জন্য এগ্রি হইনি, এটার জন্য কোনোদিন বিয়ে হয়নি। আমাকে তো এগ্রি হইতে হবে। আমি একটা যে সাপোজ আমি একটা জায়গায় চাকরি করতে পারি, আমি একটা জায়গায় বিজনেস করতে পারি, আমি একটা পার্টনার থাকতে পারি বিজনেস পার্সন, যে তার সাথে আমি বিজনেস করলাম, কিন্তু নট লাইক দ্যাট যে তার আমি বিয়ের সাথে করতে যাব। বিয়ের সাথেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, একদম ব্যক্তিগত। এটা আমার ইচ্ছা, এবং আমার সাথে যার সাথে বিয়ে হবো তার ইচ্ছা থাকলে হবে না, আমার ইচ্ছা থাকতে হবে। আবার আমার ইচ্ছা থাকলে হবে না, তার ইচ্ছা থাকতে হবে। তো সো এই জিনিসটাতে হয় না, ব্যাটে বলা হয় না। তো সো ফর দিস এটাকে ব্যাটে বলা উচিত না। এটাকে বলা উচিত যে এটা আসলে কখনোই দিস নেভার হ্যাপেন্ড আমার লাইফে। তো এটা যখন হয়নি দেখে, মানে 2008-এর পরে, তো হয়নি দেখেই আমি আর 2008-এর পরে আমার বিয়ে শাদী করা হয় না। এবং 2012-এর এন্ডে আমি একদম প্রমিস করছি যে আই নেভার উইল রিম্যারি। তো এটার পরে এই জন্য আম্মুর আর এইটা আম্মা যখনই দেখা গেছে অন্য কোনো মানুষ অন্য কোনোভাবে হচ্ছে অ্যাগ্রেসিভ, মানে একটু আগে এগিয়েছে যে বিয়ে শাদীর ব্যাপারে, এটা যদি আম্মু টের পাইতো, শুধু আম্মু তো হসপিটালে যেত, একটু যদি টের পাইতো তাহলেই দেখা যেত যে আম্মুর সব অ্যাটিটিউডের প্রকাশ পাইতো, যে আম্মা ভীষণ অ্যানয়েড কেন আমার বিয়ে শাদী হচ্ছে। বাট কারোর ভিতরে কিন্তু এই জিনিসটা তখন মানে মনে হয় নাই যে মেজর হারুন বিয়ে করছে, কিন্তু আমার একটা বিয়ে হওয়া উচিত। ওই সময় বিয়েটা এই কারণে হওয়া উচিত ছিল যে আমার লাইফটা এইভাবে হয়ে গেছে। কিন্তু এটা কারণ না, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ যারা আমাকে চেনে সবাই জানে। যেমন একটা কথা বলি, আমি পাকিস্তান গিয়েছিলাম, ওখানে আমি বাবর শোয়েব নামে বাবর ছিল, বাংলাদেশে ছিল, তো ওখানে তো পরিচিত ছিল, আমার সাথে অ্যাফেয়ার হয়নি, কিন্তু ওয়ান্স আপন এ টাইম আমরা কাছাকাছি ছিলাম। কিন্তু এটাকে কাছাকাছিটা কোনো অ্যাফেয়ার বা কোনো একটা রিলেশনশিপ বলা যায় না, খুব অল্প সময়। তো আবার শোয়েবের ব্যাপারটাও তাই। তারপরে আরও আছে। তো তারা কিন্তু তাদেরও কিন্তু কোনো রকম, তারা কিন্তু একবারও আমাকে ফোন করে বলে নাই যে আই শুড, যেমন আমি সবসময় বলছি তারা তাদের লাইফ বলছি, বা আমার মন থেকে সেটা সবসময় সাপোর্ট ছিল সবাই সব, কারণ আমার সাথে অ্যাফেয়ার হয়নি তাদের কারোর কোনো রকমের। তারপরে একটা কুমার ইন্ডিয়ান এক ছেলে, সে বলছে সে ইন্ডিয়ান, বাট আই এম শিওর হি ইজ নট ফ্রম ইন্ডিয়া, কারণ সে কখনো তার কোনো ট্রেস বা কোনো কিছু কখনো দেয় নাই। সে বলছেও তার নাম রবি কুমার, বাট আই এম শিওর হি ইজ নট রবি কুমার, ইভেন মেবি কুমার। রাভি অ্যাকচুয়ালি আমার নাম হওয়া উচিত রবি, বাট নট রাভি, রবি। তো সে বলছে হতে পারে রাভি নামে অনেকেই থাকতে পারে, বাট তাকে কেউ ডাকতেও পারে, বাট আমি ডাকি না আমার সাথে পরিচয়, আমার সাথে যোগাযোগই নাই 2008-এর, মানে 17 বছর, 100, মানে টোটাল 17 বছর ধরে কোনো যোগাযোগ নাই এবং কোনো রকমের ট্রেস নাই, তাদেরও না, অন্য কারোর সাথেও না। তো সো তারা তাদের লাইফ আছে, কিন্তু আমার মন থেকে সবসময় যে তাদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো রকমের অব্লিগেশন নাই, কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে সবার অব্লিগেশন ছিল যে কেউ তারা আমি এটা যেতে পারবো না, আমি যেতে পারবো। এটা যদি আমি এখন এখানে বলছি না, অনেক বাংলাদেশের ভদ্রলোক আছে জেনারেল, তারা আমার জায়গাটা চলে আসবে, আমার জায়গাটা এসে আমাকে রাখবে ওদের জায়গায়, রেখে বলবে আই গট 4, অথবা আই গট ও নাম্বার দিয়ে বুঝানোর, বিভিন্ন রকমের SMS দেখানোর চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর চেষ্টা করবে যে আমি ওইটা, এবং আমি নাকি তাদেরকে ইন্টারাপ্ট করছি। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি বেঁচে থাকা অবস্থায় কোনো মানুষের ব্যক্তিগত জীবনে তারা বিয়ে শাদী করবে না করবে, কার সাথে যাবে, কোথায় যাবে, যাকে অ্যাকসেপ্ট করবে, কখনো আমি আমার নিজের বাচ্চা বিয়ে করতেছে সেখানে পর্যন্ত আমি জানি না, সম্পূর্ণ মেজর হারুন ঠিক করছে। এবং যখন আমি খুব উইলিংলি হ্যাপিলি ওটাকে ওয়েলকাম করছি। আমি জন্ম দিয়েছি তাদেরকে, আমি বললাম যে ঠিক আছে আমার আব্বা দের বিয়ে হচ্ছে, যেখানে বিয়ে দিক নিশ্চয়ই মেজর হারুন ইজ এ ফাদার, সে আমার সাথে অ্যাডজাস্ট হয় নাই, কিন্তু তার বাচ্চাদের ক্ষেত্রে সে যেটা ডিসিশন দিবে অবশ্যই সে খুব ভালো ডিসিশন দিবে অ্যাজ এ ফাদার, কোনোদিনও সে কোনো ভুল ডিসিশন দিবে না। তো আমার 100% তার উপরে তার তার যে সেকেন্ড ওয়াইফ, তার নাম মিমি, এই দুজনের উপর আমার 100% মানে আছে, বিশ্বাস আছে যে তারা অন্তত ধীমান তাসিনের যেটাই করুক কোনো ভুল কাজ করবে না। তবে আমার কাছে যতটুকু তারা যে ইনফর্ম করছে বলছে এটাই বেশি, বাট দাওয়াত দিতে পারে নাই, এখন আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করব, আমাকে টাকা কোথায় পাবো জানি না, একটু একটু করে জমাইতে হবে। এই বাসা ভাড়া থেকে টাকা জমানো তো খুব টাফ, লোন পরিশোধ করে দিচ্ছি, ইউনাইটেড স্টেটস যেতে হবে। এখন সবাই দোয়া করেন যাতে আমার বিজনেসটা এক্সিকিউট হয়, যাতে করে আমি আমার টাকা হাতে আসে, আমি আমার বাচ্চার দুইটা বাচ্চারই আমি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারি। আর আমি এখন এই ভয়াবহ অবস্থা এবং স্ট্রাগলের পরে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে NBL-এর এক আজাদ ভাইয়া, উনি আমাকে বলতেছে যে আমি কি আর বিয়ে শাদী করবো না? আমি বলছি যে না, আমি যতদিন বেঁচে আছি আমি আর এগুলোর ভিতরে একদমই যাব না, কারণ আমার এত অভিজ্ঞতা ভয়াবহ যে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমার আর কোনো ইচ্ছা, মন মানসিকতা কোনো কিচ্ছু আর নাই। আমাকে এখন যদি কুচি কুচি করেও ফেলে, মেরে ফেলে, কিমা বানায়ও ফেলে কেউ, তাও আমি মানুষ হিসেবে আবার রিফর্ম করি, তাও আমি কোনোদিন বিয়ে শাদীর মধ্যে আমি যাইতে পারবো না। যে এখন অ্যাটমসফিয়ার থাকতে, যেমন আমি জান্নাতের বিষয়টা আলাদা, আমি যদি জান্নাতে যাই
যখন তখন বিষয়টাই অন্যরকম থাকবে। কিন্তু বাংলাদেশের পরিবেশে এখানকার যে অ্যাটমসফিয়ার, তারা যেভাবে করে অ্যাপ্রোচ করে এখনও যেরকম বিয়ের জন্য যেরকম গান বাজনা ছেড়ে দেয়, এমন করে গতকাল যেরকম গানের প্রোগ্রাম চলতেছিল, গানে যা যা বলতেছিল, যেসব গান এখানে চালাচ্ছিল বিয়ের বিষয়, এবং কাকে অ্যাড্রেস করছে আই ডোন্ট নো, অ্যাবসলিউটলি আই এম শিওর যে আমি কখনো ওখানে ছিলাম না, কারণ আমার এরকম কারোর সাথে কখনো কন্ট্যাক্ট নাই, কারোর সাথে কন্ট্যাক্ট হবে না। আই এম টোটালি অ্যালোন, এবং অ্যালোন আমি দোয়া করে যাবো আমার বাচ্চাদের, এবং আমি একা একাই চেষ্টা করে যাব। আর মেজর হারুন যারা যারা বিয়ে সাথী করবো, তার চাকরি করা মানে এই না, সাপোজ আমি একজন বাংলাদেশের বড় বড় সব কোম্পানি আছে, বসুন্ধরা গ্রুপ আছে, পার্টেক্স গ্রুপ আছে, স্কোয়ার গ্রুপ আছে, ওনাদের ছেলেপেলেরা ওনাদের সবাই ম্যারিড, ওনাদের ওয়াইফদের বা ওনাদের জব করা তার মানে এই না যে আমাকে জাহির করতে হবে, যে আমি একটা ভাব করতে হবে যে আমি ম্যারিড, নট লাইক দ্যাট। আমি একা, সেই হিসেবেও আমি ওনাদের ওয়াইফদের জব করতে পারি, ওনাদের জব করতে পারি, কিন্তু জব করা মানে এই না যে ওনাদের যে কনজুগাল লাইফ চলছে, সে কনজুগাল লাইফের একটা আমাকে করতে হবে। আই নেভার নো নিড টু। জবের অনেক রকম ক্রাইটেরিয়া আছে, ওটা ম্যাচ করে নিয়েই আমরা জব করতে পারি। আমি না পারলেও সেই জবের যে স্ট্রাকচারগুলো যেগুলো আছে, সেই স্ট্রাকচারে যদি আমি জব করি বা আমার বিজনেসের সেই স্ট্রাকচারটা আমি সেট করে নিই, তাহলে অটোমেটিক্যালি তাদেরও সেটেলমেন্ট হয়ে যাবে, আমারও সেটেলমেন্ট, আমার মতো একা একা আমারও সেটেলমেন্ট, একটা টাইম সমান্তরালই চলবে। তো এখন আমার ছোটো ভাই বাপি আজকে চলে গেছে, সে বলে বান্দরবন গেছে। বললাম, আমি বললাম যে তুই তো ধীমানের বিয়েতে যাইতে পারতি, আমি বললাম, বাট সে কিছু বললো না যে ধীমানের বিয়েতে যাবে কি না। আমি বললাম যেতে পারতে, বললো যে না, সে নাকি বান্দরবন যাচ্ছে। আমি বলছি ধীমান আর পাপ্পি এসদিন দুজনকেই বলছিলাম যে ওরা যাতে বিয়েতে যায়, অনেক রিকোয়েস্ট করছিলাম। তো এখন যেই বিষয়টা আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আমার এনআইডিতে আমি ছবি চেঞ্জ করেছি। তো ছবি চেঞ্জ করার পরে যে জিনিসটা, যেমন আমি যখন এখানে ভিডিও অন করি, ভিভোই হোক বা ইয়াতে হোক, তখন আমার এই নাকের এই পোর্শনটা অনেক মোটা দেখা যায়। এমনিতে আছে, এখন কিন্তু কোনো ইনফেক্টেড নাই নাকে, কোনো ওই যে ব্যথা বা এসব কিচ্ছু নেই, সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু তারপরে এই জায়গাটা চওড়া আসতেছে, কিন্তু আমারটা কিন্তু এরকম, কিন্তু এনআইডিতে কিন্তু ঠিক মতো আসছে। এনআইডিতে যেটা এবার ছবি তুলেছে, এটা একদম পারফেক্ট আসে। আর এখানে একটু ছবিটা জানি না, এটা ভিডিওর কারিয়ার জন্য একটু লম্বা আসে, বাট টেলিভিশনে ছাড়লে ওটা আবার এরকম আসে, ওটা টোটালি অন্য ফেস হয়ে যায়, যেই ফেসের সাথে বোঝা যায় কথা বলে যেটা আমি বলছি, কিন্তু এটা কখনোই আমার সাথে মিলে না, আর টেলিভিশনের সাথে এই জিনিসটা হয়। তো ভিভোতে হোক, স্যামসংয়ে হোক, যখনই আমি কোনো ভিডিও করি তখন এটা লম্বা আসে। চুল কিন্তু আমার ফেস এত লম্বা টাইপের না, একটু চাপা, একটু চৌকা হয়ে, মানে স্কোয়ার হয়ে একটু লম্বাটে, অনেকটা ডিম্বাকৃত ঠিক না, একটু ওভাল হয়ে স্কোয়ার ওভাল, এরকম একটা স্পেস আমার। তো একটু একটু চারকোনা হয়ে আর কি আসছে, এদিক থেকে না, এদিকে চাপা, বাট এদিক থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে যে লম্বা একটা ফেস, কিন্তু আসলে কিন্তু তা না। এটা যখন এনআইডিতে তোলা হয় তখন বোঝা হয়। তো এনআইডিতে ছবিটা চেঞ্জ করলাম বিকজ অফ হইলো যে এই যে আমার ফেস সম্পূর্ণ স্কিন সব কিছু চলে গেছে। আর আমার চোখ হচ্ছে দুইটা, একটা না, এবং দুইটাই হচ্ছে আমার চোখ, এবং আমি একটা মানুষ পুরো শরীর, আমার উপরেও কেউ নেই, নিচেও কেউ নেই। হ্যাঁ, আমি ভার্গো কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারে, ভার্গো, ভেনাস, তারপর ভ্যাজেলিন, বাট দিস ইজ মাই ফেস। এটা আমরা যারা ভার্গো জোডিয়াক, তারা কিন্তু পুরা মানুষটা, যেখানে মাথা সেখানে কিন্তু তার স্টার্ট এবং লেগ এন্ড, তার মানে আমার উপরে কিন্তু কিছু নেই সম্পূর্ণ, এবং ডানে বায়ে কোনো কিছু না, আমি পুরো একটা 100% একটা ফেস শো করে, পা থেকে মাথা পর্যন্ত 5 ফিট 1 ইঞ্চি লম্বা, 153 সেন্টিমিটার হাইটের একটা মেয়ে। জন্মেছিলাম খুব ছোট, তারপরে এতটুকু হাইয়েস্ট এতটুকু আমার হাইট হয়েছে। তো এখন তো বয়স হয়ে গেছে 51 আই এম রানিং, আই ডোন্ট নো হাউ লং আই উইল লিভ। এই যে আমার যখন 51 বছর বয়সের যে ছবিটা, ওখানে আমার কিন্তু নাকে তখন আমার ইনফ্যাক্টেড, এই নাক উঁচা হয়ে গেছে, অথচ ওটা কিন্তু তখন নাক ফুলা অবস্থায়, আমি নাকে ইনফ্যাক্টেড হওয়া অবস্থায়, যে হাড্ডি গলে যাচ্ছিলো বা গোস্ত গলে যাচ্ছিলো, ওই অবস্থায় কিন্তু আমি ওটা ভিডিওটা আমি আপলোড করেছিলাম। কিন্তু এখন কিন্তু আমার নাই, কিন্তু তারপরেও কিন্তু সকালবেলা যখন আমি একটু লেটে উঠেছি, একটু ঘুম একটু দেরিতে থেকে উঠেছি, একা তো, আমার ভাই চলে গেছে গতকাল ভোরে, আজকেই ভোরে গেছে। যাওয়ার সময় আমি নামাজ পড়তে উঠছি, তখন নামাজ পড়ে যখন আমি দরজা খুলে হাত ধুতে গেছি, তখন অজু করতেই বোধ হয়ে গেছে, তখন দেখে ওজু বেড়ে যাচ্ছে আমার ভাই, ফজরের ওয়াক্তে গেছে সে।
তারপরে আমি আবার ঘুমাই গেছি, ঘুম থেকে উঠলাম একটু লেটে, তারপর দেখি মুখ চোখ নাক ফুলে উঠছে আবার। কখন যে ইনফেক্টেড হয়ে যায় আল্লাহ জানে। আর এই ভিডিওটাতে কেন হয় আমি জানি না, হয়তোবা যেই অরিজিনাল যে ভিডিও ক্যামেরা ওটাতে যদি শ্যুট করা হয় তাহলে হয়তোবা এরকম হবে না, এই মোবাইল ফোনের হয়তোবা সবগুলো ভিডিওতে এরকমই আসবে, কারণ এটাতে কিন্তু অরিজিনাল ইয়াটা আসে না, এটা আরও চাপা আমার। তো হোয়াট এভার, মুখ চাপা আসে কিন্তু নাক মোটা দেখা যায়, ফেসের অনেক ইয়াটা চেঞ্জ হয়ে আসে, অনেকখানি ফেস অনেকখানি চেঞ্জ হয়ে আসে, যেটা কিন্তু এরকম না। আর এখানে তো পুরা ভেইন টেইন ছিঁড়ে এখান থেকে নাক টাক গলে যাওয়ার অবস্থা পুরো, তারপর আবার ঠিক হয়ে যায়, গলে যায় আবার ঠিক হয়ে যায়, গলে যায় আবার ঠিক হয়ে যায়। তো এই আর এখানে তো পুরা যে এই যে স্কিন সম্পূর্ণ গলে যাচ্ছে সম্পূর্ণ, যে এখানকার স্কিন সম্পূর্ণ গলে যাচ্ছে। তো আমার বাচ্চাদের আমার আমার বাচ্চাদের তো এখন তো তিনটা, কারণ তিনটা অ্যাক্সেন্স আরেকটা, তখন মেজর হারুনের যে মেয়ে সেও তো আমারই বাচ্চা, যদিও সে আমার পেটে হয়নি, কিন্তু তারপরেও সে তো আমারই বাচ্চা আরেকটা। তো হোয়াট এভার, আমার যদি কারোর সাথে বিয়ে হইতো, সেখানে যদি তার আগের ঘরে বাচ্চা থাকতো, সেটাও তো আমার বাচ্চা থাকতো। তো হোয়াট এভার, এখন মেজর হারুনের সাথে যদি বিয়ে হয়েছিল, শি ইজ নো মোর মাই হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড, এবং তার বাচ্চা আমার বাচ্চা। আর আমার যে দুই বাচ্চা, তারপরে আবার একটা মেয়ে আসলো, সেটা হচ্ছে মালিহা। তো আল্লাহ ওদের ভালো রাখুক, আল্লাহ অনেক বছর আয়ু করুক। কালকে তাদের বিয়ে, সব কিছু ভিডিও টিডিও করা হবে, সব কিছু আপলোড করে তৈরি করে বলছে পাঠিয়ে দিবে আমাকে, ধীমান আর মালিহা বলছে নিয়ে আসবে। আর মালিহার জন্য আমি ছোট্ট একটা গিফট কিনেছি, সেটা হচ্ছে টোটাল 12 সেন্টের মতো বোধ হয়, 12 সেন্টের দুইটা, মানে 6 বা না 5 সেন্ট করে, 5 বা 5.5 এরকম আর কি, ছোট্ট ছোট্ট দুইটা ডায়মন্ডের সলিটারি ডায়মন্ড স্টোন দিয়ে। বাট দেখলাম যে বেশ ভালো, কাটারটা এত ভালো হয়েছে যে বেশ বড় দেখায়। আমার খুব মায়া লাগছে যে আমি মাত্র দাম ডিসকাউন্ট আসার পরে, প্রায় আমাকে ডিসকাউন্ট দিয়েছে প্রায় 30% ডিসকাউন্টের পরে, অরিজিনালি দাম ছিল বোধহয় 16 বা 15-এর মতো, তো দাম ডিসকাউন্ট করে এটা আমি 11,000 টাকায় পেয়েছি, 11,000 জাস্ট রাউন্ড 11। তো টাকাটা আমি কিছু টাকা অ্যাডভান্স করা হয়েছে, এখন বাকি টাকাটা সম্পূর্ণ পেমেন্ট দিয়ে এই 5 তারিখে বাচ্চাটাকে দিয়ে আসবো ওদের বাসায়। ওরা তো আসবে 5 তারিখে ওদের নিজেদের বাসায়। তো প্রথমে ভাবছিলাম ওদেরকে ডাকবো যে ওরা ওখান থেকে নিয়ে যাবে, পরে দেখলাম যে না, ওদেরকে আর না টানাটানি করি, ধীমান আসতে পারবে না, মালিহা একা আসবে, তার থেকে আমি চলে যাবো না, যাই ওদের হাতে দিয়ে আসবো না ওইটা একাই, যে আমি মা, আমি যে আম্মা, যে আরেক মাকে দিয়ে আসবো আর কি, ছোটো মাকে। আমার আমার আম্মু তো নাই, আমার তো মা এখন তিনটা, কারণ হচ্ছে আমার আম্মা, তারপরে আমার তো শাশুড়ি তো মারা গেছে, মেজর হারুনের আম্মা বহুত আগে মারা গেছে, সেই 2009 মারা গেছে, জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে। তারপরে আমার আম্মা মারা গেল গত বছর মার্চ মাসে, আর তো 2 মাস আছে, 2 মাস পরেই আম্মুর মানে 10 মাস হয়ে যাচ্ছে আম্মু মারা গেছে। দেখতে দেখতে আম্মু কী খুশি হইতে বিয়েটাতে, ঠিকই আম্মু যাইতো, আম্মু যদি জীবিত থাকতো না, আম্মু এই জোর করে প্লেনে উঠে আম্মু হয়তো চলে যেত, আর আম্মু গেলে কেউ কিছু বলতে পারতো না, মানে কারোর কোনো কথা, কারণ আম্মু তো একটানা সাপোর্ট করে গেছে মেজর হারুনকে। আমাকে এক দিনের জন্য, এই বিয়ের ডিভোর্সের জন্য আম্মু 1 সেকেন্ডের জন্য আম্মু সাপোর্ট করেনি, কখনো না। তো সেই জন্য আম্মাকে ইয়া না করার তো কোনো রিজন নাই, আমাকে বলতে পারে, কারণ আমি আই ওয়াজ টোটালি, ডিভোর্সটা কখন হয়, যখন টোটালি ডেড এগেনস্টে চলে যায় দুজনের মানুষ, একদম অ্যাডজাস্টমেন্টের আউটে চলে যায়, তখনই ডিভোর্স হয়। তো হোয়াট এভার, আল্লাহ ওনাদেরকেও ভালো রাখুক। মেজর হারুন, তার ওয়াইফ রিটায়ার, মেজর হারুন রিটায়ার, এবং তার ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ মিমি, ফারজানা মিমি খুব সম্ভবত তার নাম, ফারজানা মিমি, তার মেয়ে যেটা হয়েছে, মেয়ের নাম বলতে ইলমা, তারা খুব ভালো থাকুক। আর আমার 2 বাচ্চা যাতে অনেক বছর আয়ু থাকে, ধীমান আব্বু, তার মালিহা মা, আম্মু, ওরা যাতে বহু বছর থাকে। শাশুড়ি হয়ে গেলাম শেষ পর্যন্ত, এটা একদম অসম্ভব রকমের একটা এক্সাইটিং, জানি না এক্সাইটিংয়ের কিছু নেই, বাট অবশ্যই একটা বলবো অ্যাচিভমেন্ট, দিস ইজ অ্যাচিভমেন্ট। দাদি হব তখন আরেকটা অ্যাচিভমেন্ট। তো ওদের অনুষ্ঠান, আমি বলছি অনুষ্ঠান হওয়ার পরে যাতে ওরা বেবি নেয়, যাতে আমি দাদি হইতে পারি তখন। তো এই জন্য এখন বিয়ে শাদির কোনো কোশ্চেন ডাজেন্ট অ্যারাইজ, আমি এম গোয়িং টু বি গ্র্যানি নাও। তো সো এখন এই টাইপের ইয়ার কোনো, বাট ইয়াং, বাট আমি কিন্তু মেন্টালি দিনকে দিন শুধু ইয়াংই হব। আমি কিন্তু আমার অ্যাটিটিউড কোনো কিছুতে, আমি কোনো এইজ বা কোনো কিছু আমি অ্যালাউ করবো না, যতক্ষণ আমার জান থাকবে ততক্ষণ কিন্তু আমি এইজকে অ্যালাউ করবো না। যতই আমার মুখে এগুলো দাগ পড়বে, এটাকে আমি ঠিক করার চেষ্টা করবো। এখন আমি মনোযোগ দিচ্ছি না, বিকজ অফ আমার টাকা জমাতে হচ্ছে আমার দেশের বাইরে যাওয়ার জন্য। আর এই যে যতটুকু টাকা জমানো, এই যে ছেলের বউ গিফট, আর ছেলের জন্য 11,000,
ছেলের বউর জন্য 11,000, দুজনের জন্য 11 করে দিচ্ছি। ছেলের বউকে 11,000, ছেলের জন্য 11,000। তো ছেলের বউটা তো এখন দেওয়া হয়ে যাবে, ছেলেরটা মাসে মাসে দিতে হবে 1,000 করে দিয়ে দিব প্রতি মাসে। ফ্ল্যাট রেন্ট পাবো আর 1,000 করে দিয়ে দিব, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। আর মারা গেলে তো বলছি বাবা, মারা গেলে তো আর কিচ্ছু বলার নেই, যতক্ষণ আছি ততক্ষণই। তো এইভাবে আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন, আর যাতে আমার এই যে নাক সম্পূর্ণ খুলে আসে হাড় থেকে, এটা যাতে একদমই না হয়, যাতে ঠিকমতো থাকে, বেঁচে থাকি আর কি, শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এবং বাচ্চার প্রোগ্রামে অ্যারেঞ্জ করতে পারি, ওইটার ভিডিও হলে যখন আমি আপলোড দিতে পারবো। আবার ওইটাতে যাতে সব মোটামুটি যে কজন আত্মীয়স্বজন আছে, আন্টির আছে, সবাই মিলে একটা গেট টুগেদার হবে আশা করতেছি। তো সবাই দোয়া করবেন, আর যাতে সুস্থ থাকি কোনোভাবেই যেন। কারণ আমি শাওয়ান, সর্দি ভিতরে আমি আই উইল নট অ্যালাউ এনি মোর, কোনো রকমের ঠান্ডা, নিউমোনিয়া, কোনো রকমের অসুস্থতা তো আমি অ্যালাউ করবো না। আরেকটা জিনিস আপনারা সবাই দোয়া করবেন, আমার ছোটো খালু শিমন্টুর হাজব্যান্ড আজকে প্রায় 1 সপ্তাহের উপরে হসপিটালাইজড। তো আঙ্কেলের ডায়ালিসিস হচ্ছে, দোয়া করবেন আপনারা যাতে আঙ্কেল সুস্থ হয়ে যায়। এবং আমি নিজের জন্য এই জন্য করবো না, কারণ প্রত্যেকটা মানুষ, আমি যদি ইন্ডিভিজুয়ালি ভালো না থাকি, আরেকজন মানুষ অসুস্থ, সাথে সাথে তুমি শিমু আন্টি যদি পড়ে যায় আজকে, আল্লাহ মাফ করুক, তার হাজব্যান্ডকে কে দেখবে? তো যতক্ষণ যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বেঁচে থাকতে হবে। সেখানে সে আমার আঙ্কেল, আমার বাবার মতো, রাইয়ান তার ছেলে অসুস্থ হওয়া যাবে না, তার 2 ছেলে রুবায়ত রায়ান, তাদেরকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে এবং বেঁচে থাকতে হবে। বেঁচে থাকলে তারা যতটুকু পারবে, যেরকম আমি যে আজকে সুস্থ ছিলাম কিন্তু না, যখন আমার আম্মা মারা যায়, কিন্তু জীবিত ছিলাম এবং আমি মোটামুটি হাঁটাচলা করতে পারছিলাম। আমার ডান পায়ে তখন প্রচণ্ড যন্ত্রণা, ডান পা আমি স্টেপ দিতে পারি না, খুব আমার হাঁটতে গেলেই আমার প্রচণ্ড যন্ত্রণা হতো, এত ভয়ঙ্কর যন্ত্রণা ছিল আমার আম্মু যখন মারা যায়। বাট এটা নিয়ে, আর আমার ডান সাইডে প্রচণ্ড যন্ত্রণা ছিল, এটা নিয়ে কিন্তু আমি, তারপর শক্তি ছিল দেখে আম্মাকে নিয়ে আমি যাইতে পারছিলাম হসপিটাল পর্যন্ত। যদি আমিও বেডে পড়া থাকতাম আম্মুর মতো, তাহলে তো আমি তো যেতে পারতাম না। তো প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি সুস্থ থাকতে হবে, যার মতো ভালো থাকতে হবে, এককভাবে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এবং যার নির্দিষ্ট টার্গেট তাকে আগায় যেতে হবে। আর আমি সারা আমার মতো আছি। আমার মায়ের নাম সুলতানা কোদে জাফর, যে আব্বুর নাম মোহাম্মদ শামসুর রহমান, দুজনের আমি একটা মাত্র মেয়ে। এবং আব্বু আবার বিয়ে করার পর ওখানে আবার 3 ভাই বোন হয়েছে, শুভ, ফরাদ, ইফাদ। আর এখানে আম্মা বিয়ে করার জন্য আমার ভাই খালেদ সুলতান বাপি হয়েছে। তো এখন তো আমি একা, আম্মা মারা যাওয়ার পর প্যারেন্টসের সাথে ছিলাম, এখন বাপ্পি যখন বাসা ছেড়ে দেবে তখন হয়তো বাবাকেও আলাদা করে একা একা যাইতে হবে। আর আব্বুরা তো আছে, ওরা একসাথে আছে, ওদের মতো যাই হোক। তো সবাই মিলে দোয়া করবেন আমার জন্য, যাতে সুস্থ থাকি, ভালো থাকি, আর আল্লাহ যাতে আমার মাথায় পেন না আসে। কারণ এখানে আমি অনেক মাথা নাড়াচাড়া করে কথা বলি, এটা তো আমার বাড়িতে ইম্প্যাক্ট হওয়ার কিছু নেই। কারণ এই যে ছবিটা যে রিফ্লেক্ট হয়ে যাবে, রেকর্ড হয়ে যাওয়ার পর এটা কিন্তু একটা ফটোগ্রাফিক মেমোরি, ভিডিও মেমোরি। আর আমি যে এটা লাইভ, এটা তো আমি আমার সাথে চলছি, এটার রিফ্লেকশন, আমার অরিজিনাল প্র্যাকটিক্যাল ফেসের রিফ্লেকশন হচ্ছে ভিডিওতে আসতেছে। আর যেহেতু আমি ভার্গো, আমি লাইভ ভিডিও মানে সব ভিডিওর ইয়াতে আমার উপরে আসার প্রশ্নই আসে না, বায়োলজিক্যালি আমি ভার্গো। বাট ফটোজেনিক বা ভিডিও মেমোরি যেটা, বা ভিডিওতে যেটা কাস্টিং হয়, সেটা টোটালি আলাদা জিনিস। এটা একটা মেশিনের বিষয়, মেশিনের ভিতরে মানুষের ইয়েটাকে ফ্রিজ করে রাখা হয়, তোলা হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। আর আমি যখন লাইভ করবো সেটা আমার, আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, দোয়া করেন যাতে ঠান্ডা না পড়ে, সব সহ্য করে, এই ঠান্ডা সহ্য হয় না, এখানে যাতে ঠান্ডা না পড়ে, একদম যাতে সুস্থ অবস্থা থাকে, সব কিছু ভালো থাকে। কারণ ঢাকা হবে ঢাকার মতো, যাতে সুন্দর একটা অ্যাটমসফিয়ার থাকে। কারণ ঠান্ডা হলেই এখানে নিউমোনিয়া বাঁধার সম্ভাবনা, আমার কাছে ভালো লাগে না রাত্রেবেলায়। আর কম্বল গায়ে আমি একদম পছন্দ করি, আই ডোন্ট লাইক। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত। আর আমার বিজনেস যাতে এক্সিকিউট করতে পারি, বেঁচে থাকতে পারি, হাতে যাতে অনেক টাকা আসে। আরেকটা চাকরির কথা চলতেছে, আই ডোন্ট নো, কারণ চাকরি তো এর আগেও জয়েন করেছিলাম, কিন্তু জয়েন করার পরে তো যা বলছিল কিছু, যে প্যাসিফিক ইন্টারন্যাশনালে যা বলছিল ওনারা কিছু এটা মেনটেন করেন না, খালি যাচ্ছিলাম আসতেছিলাম, এই জন্য 5 দিন পরে আমি আর যাইনি। তো এখন আরেকটা জায়গাতে আমাকে জবের কথা বলছে, যদি ওনারা আদৌ সত্যি সেইভাবে মেনটেন করে, যেভাবে বলতেছেন, এখনও সব কিছু আলাপ হয় নাই, যদি মেনটেন করেন তাহলে হয়তো আমি জয়েন করবো, আর যদি না মেনটেন করেন তাহলে সেম প্যাসিফিকের মতো হবে, আমাকে ছেড়ে চলে আসতে হবে। তো আপনারা দোয়া করবেন, এখানে হোক বা রাজলক্ষ্মী কমপ্লেক্স আরেকটা আছে, আমি আগামীকাল বা পরশুদিন একটু যেতে পারি। তো আল্লাহ যাতে ব্যবস্থা করে আর কি একটা, বা এখন না হলেও আমি পরে হয়তো বা যেতে পারি। তো ঠিক আছে, অনেক ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।